এসএলএসটির নোটিফিকেশন আসার পর আমরা দেখেছিলাম সেই নোটিফিকেশনে কিছু সমস্যা ছিল। সেই সমস্যাগুলো সলভ করার জন্য কোর্ট কেসও হয়েছিল এবং কোর্ট কেসের রায়ও কিন্তু চলে এসেছে। তো এখন যারা যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছে তারা দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে। এক, যারা নতুন স্টুডেন্ট, যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা এক্সট্রা 10 নাম্বার পাবে না। আর যারা অভিজ্ঞ শিক্ষক, যারা 2016 সালে চাকরি পেয়েছিল, চাকরি চলে গেছে, এইরকম টাইপ, তাদের হাতে রয়েছে এক্সট্রা 10 নাম্বার। যেখানে লড়াইটা হয় হাড্ডাহাড্ডি সমানে সমানে, যেখানে 0.1 এক নাম্বার জন্য সিলেকশন আটকে যায়, সেখানে 10 নাম্বার মানে হিউজ অ্যাডভান্টেজ। আর এই লজিকটা বুঝেই যারা নতুন ছাত্রছাত্রী রয়েছে তারা অনেক বেশি চিন্তিত যে না, আমাদের চাকরিটা হবেই না, 10 নাম্বার এক্সট্রা এমনিই পেয়ে যাচ্ছে, তাহলে সেখানে আমরা তাদের সাথে কিভাবে লড়াই করব। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার মধ্যে কতটা তোমার যুক্তি আছে। যারা অভিজ্ঞ শিক্ষক, যাদের কাছে এক্সপিরিয়েন্স আছে, তারা ভাবছে আমরা এক্সট্রা 10 নাম্বার পেয়ে যাচ্ছি মানে আমরা কোন রকম পড়লেই হবে, তার কথার মধ্যেও কতটা লজিক আছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার্স গ্রুপ শিক্ষাশ্রম। আমি তোমাদের বিশ্বজিৎ স্যার। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এখানে প্রতিটা কথার পেছনে থাকবে লজিক এবং তোমার মাইন্ডের মধ্যে যা চলছে সেগুলোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব এই ভিডিওতে। ঠিক আছে, দেখো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সপেরিয়েন্সে যে 10 নাম্বার আছে সেটা কি আদৌ খেলা ঘুরাবে, এইটা। ঠিক আছে, এটা কি খেলা খেলবে নাকি এটাই খেলা হবে, নাকি খেলা ঘুরাবে, নাকি কি বিষয়, কি বৃত্তান্ত, এটা জানবো। ঠিক আছে, তার সাথে তোমার নতুন যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা ভাবছে যে না, আমাদের হবে না, ঠিক আছে, বা হতেও পারে, এর মধ্যে কতটা লজিক আছে আর কত তোমাকে স্কোর করতেই হবে রিটেন এক্সামে, এটা নিয়ে কিন্তু আলোচনা করব আজকের ভিডিওতে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো, এক্সপিরিয়েন্সের ওপর 10 মার্কস আছে। ঠিক আছে, লজিক কি বলে? লজিক বলে 10 নাম্বার আছে, যেখানে এক নাম্বারে লড়াই হয়। ঠিক আছে, যেখানে 1 নাম্বারের জন্য সিলেকশন আটকে যায়, সেখানে 10 নাম্বার যারা এক্সপিরিয়েন্স টিচার তাদের রয়েছে, তাহলে আমাদের হবে না সিলেকশন। এটা নতুনরা ভাবছে, এই কথাটা যুক্তিযুক্ত নয়। ঠিক আছে, দেখো প্রথমত কোর্টের রায় এসছে, ঠিক আছে, সেগুলো সব ঠিক আছে, কিন্তু তার সাথে ইউটিউবে কিছু ভিডিও এসছে, কিছু কিছু ইউটিউবার ভিডিও করেছে, তারা যেমন ভাবে বুঝেছে সেই জিনিসটাকে তেমন ভাবে তোমাদের সামনে এনেছে। এবার যারা নতুন ছাত্রছাত্রী রয়েছে তারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে তোমার চিন্তায় পড়ে গেছে, সত্যিই তো স্যার যা বলছে ঠিক বলছে, 10 নাম্বার এক্সট্রা এরা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, যেখানে এক নাম্বার লড়াই হয়, সেখানে কিভাবে আমরা পারবো? একদম ঠিক। দেখো একটা কথা মাথায় রাখো, ঠিক আছে, ভগবান তোমাকে লজিক দিয়েছে, ঠিক আছে, ভগবান তোমাকে বুদ্ধি দিয়েছে, তুমি বিচার বিবেচনা করো। অন্যের বিচারে অন্যের বুদ্ধিতে কেন চলছে? তোমাদের একটা গল্প শোনায়। একবার এক নারকেল বাগানের মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ঠিক আছে, চারিদিকে শুধু নারকেল বাগান আর দ্বিতীয় কোনো গাছ নেই সেখানে। হঠাৎ করে আমার সামনে একটা এত বড় সাইজের আম পড়লো ধুম করে হাওয়াতে। আমি অবাক, কি নারকেল গাছে আম হয়েছে ভাই। ঠিক আছে, দূর দূরান্তে কোনো লোক নেই, দূর দূরান্তে কোনো আম গাছ নেই, আম পড়লো কিভাবে? আমি ভাবলাম যে ঠিক আছে, তার মানে নারকেল গাছে কোনো কারণে আম হয়েছে। ঠিক আছে, পরে বাড়িতে এসে শুনলাম ওই বাগানের যে মালিক, তার ছেলে আম ছুঁড়ে মেরেছিল উপর দিকে, ঠিক আছে, সেটা নারকেলের ডগায় বেঁধেছিল, সেটাই হয়তো কোনো কারণে হাওয়ায় পড়েছে। এই কথার মাধ্যমে আমি কি বুঝতে পারি? ঠিক আছে, আমাদের সামনে সবসময় আমরা যা দেখি সেটা সত্যি নাও হতে পারে, কোনো ইউটিউবার তোমাকে যেভাবে বোঝাচ্ছে সেটা ঠিক নাও হতে পারে। ঠিক আছে, যেমন ধরো একটা লাইভ এক্সাম্পল দিই, তোমরা আমাকে দেখে কি মনে হচ্ছে? এই যে চশমাটা আমি পরে রয়েছি, এটার মধ্যে কোনো কাজ নেই, দেখো, এই দেখো, এদিক ওদিক কাজ আছে? চোখের সামনে তোমরা দেখছিলে এতক্ষণ স্যার চশমা পরে আছে, কিন্তু এটা কি চশমা? এটা তো কোনো কাজই নেই ভাই, এটা কোনো কাজই নেই। তার মানে সবসময় আমরা যা দেখি সেটা চোখের ভুলও হতে পারে, আমাকে যা দেখানো হচ্ছে সেটাও ভুল হতে পারে। আজকে কোনো ইউটিউবারকে
কোন ইউটিউবারকে আমি 20,000 টাকা পাঠিয়ে দিই আর যদি বলি যে না এটার একটু প্রমোশন করে দিন, ধরো একটা পৃথিবীর সব থেকে জঘন্য একটা খারাপ একটা বই আমি লিখেছি এবং সেই বইটা যদি আমি বলি এটা প্রমোশন করে দিন, বলবেন এটা খুব ভালো বই, ও ওটাকে পৃথিবীর সব থেকে ভালো বই বানিয়ে দেবে। আজকে ধরো তুমি কোনো কোচিং সেন্টার চালাচ্ছ, আমি যদি অন্য একটা ইউটিউবারকে হায়ার করি যে না 50 টাকা দিচ্ছি ওনার নামে খারাপ বলবেন, দুবার ভাববে না খারাপ বলতে, ঠিক আছে? তাই কোন ইউটিউবার কি বলছে, কোন টিচার কি বলছে এইগুলো দেখো না, ঠিক আছে? জাস্ট তুমি তোমার লজিকটাকে কাজে লাগাও, তুমি তোমার বুদ্ধিটাকে কাজে লাগাও, ঠিক আছে? আমি তোমাদের এবার একটু লজিক দিই। আমি মানছি তোমার কথা ঠিক আছে, 10 নাম্বার মানে হিউজ নাম্বার, যেখানে এক নাম্বারে লড়াই হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা 2016 সালে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স আমার কারা নাম্বার পাবে তোমরা এটা সকলেই জানো, যে যারা 2016 সালে ক্যান্ডিডেট ছিল, ঠিক আছে, যাদের চাকরি চলে গেছে তারা নাম্বার পাবে, 10 নাম্বার পাবে, ঠিক আছে? যাদের শিক্ষক মানে চুক্তিভিত্তিক যে সমস্ত অফিসিয়াল শিক্ষক রয়েছে, অফিসিয়াল শিক্ষক মানে শিক্ষা দপ্তর থেকে তাদের তোমার সার্টিফিকেট আছে, ঠিক আছে, সেই সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছে তারাও কিন্তু এখানে অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার পাবে এবং মাধ্যমিক স্তরে যারা পড়াচ্ছেন তারাও কিন্তু নাম্বার পাবে, ঠিক আছে, ওকে, 10 নম্বর পাবে, ঠিক আছে। এখানে দেখো টোটাল ভ্যাকান্সি কত আছে, টোটাল ভ্যাকান্সি আছে এবারে 35,766, টোটাল ভ্যাকান্সি এটা আছে, ঠিক আছে। আচ্ছা 2016 সালে ক্যান্ডিডেট কত ফর্ম ফিল আপ করেছে, তোমরা যদি একটু সোশ্যাল মিডিয়া দেখো, যদিও এটা সোর্স সোশ্যাল মিডিয়ায়, 14,000 তোমার কি ফর্ম ফিল আপ করেছে টোটাল, ঠিক আছে, এরকমই করেছে। তা 14,000 যদি ফর্ম ফিল আপ করে থাকে তাহলে তোমার কাছে এখনো নতুন সিট, নতুনদের জন্য সিট কতগুলো আছে, 21,766টা সিট। আমি এটা অ্যাপ্রক্সিমেটলি বলছি, 2-5 এদিক ওদিক হতে পারে, ওটা নিয়ে তর্ক করবে না, ঠিক আছে, এটা হতে পারে। তার মানে 21,000 থেকে 22,000 সিট এক্সট্রা আছে। ধরলাম আমি 2016 সালে সবাইকে 10 নম্বর দেওয়া হয়ে গেল, সবাই চাকরি পেয়ে গেল, 14,000 ফর্ম ফিল আপ হয়েছে, 14,000ই পেলো, যেটা ইম্পসিবল ব্যাপার। 14,000-এর মধ্যে 10,000 পরীক্ষা দিতে দেবে, 4,000 যাবেই না পরীক্ষা দিতে, ঠিক আছে, অনেক অনেক রকম সমস্যা হবে, এটা তোমরা জানো এই রেশিওটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধরলাম 14,000ই এখানে চাকরি পেয়ে গেল, ওরা চাকরি পেয়ে গেছে, তাহলে এখনো আমার কাছে 22,000 সিট রয়েছে, ঠিক আছে। তাহলে এই সিটে কারা লড়বে, নতুন ছাত্র ছাত্রীরা লড়বে। তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ, তোমাদের কেন ভুল বোঝাচ্ছে আর তোমরা সেটা কেন বুঝছো যে তোমার চাকরি হবে না? আমি তোমাকে একটা কথা বলি, কদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, এই ধরনের ভিডিও আমরা কম বানাই, এটা বলেছিলাম যেখানে সুন্দরবনের মতো মহিলাদের নিয়ে নোংরামো ঘটনা হয়, যেখানে আমাদের রাজ্যে হাসপাতালে এত পুরো অল ইন্ডিয়ার ডাক্তাররা লড়াই করে, তারপরও যখন কোনো কিছু করতে পারে না, সরকার যখন কোনো ডিসিশন নেয় সেটাই হয়, তাহলে সেখানে এবার সরকার ডিসিশন নিয়েছে ভোটের আগে তোমাদের নিয়োগ হবে, ঠিক আছে, আর সুপ্রিম কোর্টও সেখানে ডেডলাইন দিয়ে দিয়েছে, মানে এটা কেউ আটকাতে পারবে না, যত হাজারটা কেস হোক, এই কথা আমি বলেছিলাম, ঠিক আছে, রায় তো চলে এসছে, আর তোমাদের পরীক্ষা হবে, নিয়োগ হবে, আর এই তোমরা মিলিয়ে দেখবে অনেকে অনেক রকম নেগেটিভিটি ছড়াবে, ঠিক আছে, অনেক রকম ভুলভাল বলবে, টাকা দিয়ে চাকরি হয়, এই হয় ওই হয়, ঠিক আছে, মানছি সবই হয়, কিন্তু তোমার পাড়াতে তুমি দেখবে যে একটা ছেলে, খুব গরিব ঘরের ছেলে, যে কোনো টাকা দেওয়ার ক্ষমতা নেই, কোনো কিছু নেই, সে এসএলএসটি প্রিপারেশন নিচ্ছিল, সে চাকরি পেয়ে গেছে। তুমি দেখবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে এমনও স্টুডেন্ট থাকবে যারা কোন রকম টাকা পয়সা ছাড়া বা তোমার জেনুইনলি চাকরি পেয়ে গেছে, নিউ অ্যাসপিরেন্ট, কোনো অভিজ্ঞতা নেই, তাও চাকরি পেয়ে গেছে। এটা পরীক্ষার পর তোমরা দেখবে, যখন সিলেকশন চলে আসবে, সিলেকশন হয়ে যাবে, বোঝা গেছে, এটা দেখতে পাবে, তখন তোমার আফসোস হবে, ঠিক আছে, বুক ফেটে যাবে যে না, আমি যদি নেগেটিভিটি বিষয়টাকে বেশি মানে প্রায়োরিটি না দিতাম, ঠিক আছে, আমি যদি খুব ভালো করে পড়াশোনা করতাম, তাহলে আজকে আমার সিলেকশনটা হয়ে যেত। তোমার হাতে কি কিছু করার আছে, কিছু করণীয় আছে, বলো, নেই, ঠিক আছে, তুমি আম্বানি ঘরের ছেলে না বা মেয়ে না, তাই তোমার কাছে যে সুযোগটা আছে সেটাকেই কাজে লাগাও না, ঠিক আছে, সেটাকেই কাজে লাগাও। তোমাকে তোমার তৃষ্ণা লেগেছে, তুমি আমাকে জল চাইলে, আমি তোমাকে একটা বোতলে জল দিলাম, একটুখানি জল আছে, বেশি নেই, ফুল নেই, তুমি তর্ক করছো কেন আমাকে জল দিলেন না, আমার তো এক বোতল জল ছাড়া আমার পিপাসাই মিটবে না, ঠিক আছে। আরে ভাই, যখন নেই তখন যতটুকু জল আছে সেটা দিয়ে প্রিপারেশনটা, তোমার তৃষ্ণাটা মেটাও, তাই না? ধরো তোমার তর্ক, তোমার এখন জল পিপাসা লেগেছে, আমি তোমাকে এই বোতলটার
এইটুকুনি জল দিলাম, আমি বললাম এইটুকুই আছে, তুমি তর্ক করতে পারো এইটুকু তোমার তৃষ্ণা মিটবে না, এইটুকু কেন, আরো নিয়ে আসুন। আমি কি করলাম, জলটা নিয়ে নিলাম তোমার কাছ থেকে, আমি বললাম খেতে হবে না, যাও, বরং তার থেকে যতটা রয়েছে সেটাতেও আমার কাজে লাগবে। তাহলে এখানে যে সিট গুলো এখনো আছে, লড়াই করো না ভাই, ঠিক আছে, লড়াই করো, লড়াই করো। কত ফর্ম ফিল আপ করেছে নতুন, টোটাল ফর্ম ফিল আপ 9-10-এর 3,30,000 মতো, যদি আমি ভুল না হই 3,30,000 ফর্ম ফিল আপ হয়েছে। আর তোমার ইয়েতে 11-12-এ কত ফর্ম ফিল আপ হয়েছে, 11-12-এ 2,54,000, 2,54,000 ফর্ম ফিল আপ হয়েছে। এবার একটু মাথায় রাখো, এবার শোনো 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 শোনো, এবার শোনো, যখন তোমার পুলিশের কনস্টেবল পরীক্ষা হয় না, 15 লক্ষ ফর্ম ফিল আপ হয়। ওখানে একটা সাবজেক্ট নয়, ওখানে ম্যাথ, জিআই, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স 10টা থেকে 12টা সাবজেক্ট পড়তে হয়। আজকে সিজিএল এর কাট অফ দেখো, মাথা ঘুরে যাবে, ঠিক আছে, সিজিএল এর কাট অফ দেখলে 1000টা সাবজেক্ট পড়তে হচ্ছে, তারপরও তোমার চাকরি হচ্ছে না। 80 পেয়ে যাচ্ছে ছেলে মেয়ে 100-র মধ্যে, তাও পাচ্ছে না চাকরি। সেইখানটায় তোমার এখানে কম্পিটিশন রেশিও অনেক কম। একটাই সাবজেক্ট তুমি পড়ছো দিন রাত, এখন তোমাকে ম্যাথ করতে হচ্ছে না, জিআই করতে হচ্ছে না, যে সাবজেক্টটা নিয়ে তুমি পড়াশোনা করেছো মানে তুমি এটা ভালোবাসতে এই সাবজেক্টটাকে একদিন, ঠিক আছে, এই নিয়ে সারাদিন ছিলে, তাহলে সেই সাবজেক্টটাকে খুব ভালো করে পড়ো, যে সিটটা আছে সেই সিটটা লড়াই করো, দেখো সিলেকশন হবে। যেটা নেগেটিভিটি, যেটা নেগেটিভ চিন্তা ভাবনা, হ্যাঁ এর মধ্যে হতে পারে, আমি ধরলাম 5,000 লোক উল্টো পাল্টা ভাবে ভর্তি হলো, ঢুকে গেল, এমন তো না যে 21,000 হলে 21,000 লোককেই টাকা দিয়ে দেবে চাকরি। নিজের দুর্বলতাটাকে আর কতদিন ধামা চাপা দেবে। যারা নেগেটিভ কথা বলছে না, তারা দেখে তুই বুড়া হয়ে যাবে, তারপরে তারা তোমার ছেলে মেয়েকে বোঝাচ্ছে, এই তোর বাবা না এই করছিল, তোর মা না এই করছিল, তারা ওই বলবেই। কারণ নেগেটিভ জিনিসটা যাদের, এটা হচ্ছে কিছু কিছু মানুষের ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ওটা ওরা করবেই, ওটা না করলে ওদের পেটের মধ্যে কেমন করবে। তাই সেইগুলো থেকে দূরে থাকো। এবং অবশ্যই তোমরা কিন্তু, আমি এই নিয়ে আর বেশি কথা বলবো না, তোমাদের জাস্ট একটা লজিকে বুঝিয়ে দিলাম, এখানে সিট আছে, একটু ভালো করে পড়ো, নালে দেখবে তোমার বন্ধু বা তোমার পাড়ার ছেলেটাই চাকরি পেয়ে গেছে এসএলএসটি তে, তুমি পাও। আর এটা একটা বড় হিউজ একটা তোমার কাছে স্কোপ, যেখানে একটাই সাবজেক্ট পড়ছো তুমি, ঠিক আছে, যেখানে তোমাকে তোমার এমন হতে পারে, আমি ভূগোল নিয়ে পড়েছিলাম, আমি ম্যাথ পারি না, ম্যাথ ভালো করতে পারি না, ঠিক আছে, ডাইরেক্ট যে কম্পিটিটিভ এক্সামে যে হয় সেখানে আমি ম্যাথ তুমি পারো কি না পারো কেউ দেখবে না, তোমাকে পারতেই হবে। এখানে সেটা নেই, এখানে তুমি এত কষ্ট করে বিএড করেছো, একটাই সাবজেক্ট ভালো করে পড়ো, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কম্পিটিশন রেশিওটা অনেক কম, অনেক কম, নগণ্য অন্যান্য পরীক্ষার তুলনায়। তাই এখানে ভালো করে পড়ো, ঠিক আছে। যে কটা সিট আছে সেই সিটের জন্য লড়ো, দিন রাত লড়ো। আর কত স্কোর করতে হবে, কত স্কোর করতে হবে, স্কোর করতে হবে এটা আমি তোমাদের বলবো। কত, এখানে স্কোর করতে হবে অ্যাটলিস্ট ধরে নাও আউট অফ 60, ঠিক আছে, আউট অফ 60 তোমার স্কোর কিন্তু অ্যাটলিস্ট 55 এর আশেপাশে রাখতে হবে। 2 নাম্বার কম বা 2 নাম্বার কম বা 2 নাম্বার বেশি, এর আশেপাশে যদি না থাকে তাহলে কিন্তু স্কোর হবে না। আর এইটা করা যায়, তুমি বিশ্বাস করবে, আমি জিওগ্রাফি পড়াই যখন বা ওভার ব্যাচ যখন চালাই ইউটিউবে, একটা ছেলে মেয়ে যে ভুল অ্যান্সার দেয় তা কিন্তু না, সব একদম দুমদাম দুমদাম কোশ্চিন করা শেষ নেই, অ্যান্সার বেরিয়ে যাচ্ছে সব। আর অন্য যখন আমরা পুলিশের জন্য পড়াই, যখন একটা কোশ্চিন করি তখন 100টা ছেলে যদি কমেন্টে রিপ্লাই দেয়, তার মধ্যে দেখা যাচ্ছে 20টা ছেলে ভুল দেয় বা 30টা ছেলে ভুল দেয়। আর যখন আমরা এসএসসি এসএলএসটির জন্য পড়াই, ভূগোলের কোনো কোশ্চিন ধরি, 100টা যদি কমেন্ট করে, ঠিক আছে, 100টার মধ্যে খুব জোর হলে 1টা-2টো ভুল দেয়, আর বাদ বাকিরা কিন্তু সঠিক দেয়। কারণ এখানে যারা রয়েছে তারা হচ্ছে এই ফিল্ডের লোক, তারা এই সাবজেক্টটাকেই পড়ে এসছে, কেউ 11-12 পড়িয়েছে, কেউ এখনো স্কুলে পড়াচ্ছে, ঠিক আছে। তো তাদের সাথে লড়াই করতে গেলে এই নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে দিন রাত পড়ো, ঠিক আছে। আর এই নাম্বারটা পেতে তোমাকে সাহায্য করবে, এখন আমি আমাদের টপার্স গ্রুপের কথা বলবো। যদি কেউ মনে করো যে না আমার দরকার নেই, তাহলে স্কিপ করতে পারো, আর না হলে দেখতে পারো যে এই স্কোরটা করতে টপার্স গ্রুপ তোমাকে কিভাবে সাহায্য করছে, ঠিক আছে। আমরা মক টেস্ট শুরু করে দিয়েছি, ঠিক আছে, যেটা মনে হয় না এতগুলো মক টেস্ট কোথাও করানো হচ্ছে। 60 নাম্বারের মক টেস্ট
ঠিক আছে, 60 নম্বরের মক টেস্ট। এই মক টেস্টটা একদম শিডিউল ওয়াইজ। দেখো 15 তারিখে জিওমরফোলজি মক টেস্ট হয়েছে, 16 তারিখে জিওমরফোলজি, 17 তারিখে ওশিনোগ্রাফি, 18 তারিখে ওশিনোগ্রাফি, 19 তারিখে ফুল মক টেস্ট, একদম 60 নাম্বার। এগুলো প্রত্যেকটা 60 নাম্বার। তাহলে সপ্তাহে 5টা করে মক টেস্ট হচ্ছে, প্রায় প্রতিদিনই তুমি মক টেস্ট দিচ্ছ। ঠিক আছে, আবার 22 তারিখে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, কালকে হলো 23 তারিখে তোমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফি মক টেস্ট। এগুলো হচ্ছে ইউনিট ধরে ধরে। আবার 24 তারিখ মানে আজকে আছে কার্টোগ্রাফির উপর, আবার 25 তারিখ কার্টোগ্রাফির উপর মক টেস্ট হচ্ছে। মক টেস্ট কিরকম হচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা অ্যাড করছি, পেড গ্রুপ, সেখানে আমরা মকের পিডিএফটা দিয়ে দিচ্ছি। সেই পিডিএফটা এবং আমরা আগে ওএমআর শিটের পিডিএফ দিয়েছি, সেগুলো তোমার বাড়িতে প্রিন্ট করে রাখবে। যখন আমরা ফোনে এটা দিচ্ছি, তোমরা ফোন থেকে ওটা দেখে দেখে অ্যান্সার গুলো করো। করার পর আমরা 1 ঘন্টা পর, ঠিক আছে, আমরা তোমাদের দিয়ে দেবো অ্যান্সার শিট। সেখান থেকে তোমরা মিলিয়ে নেবে যে কতগুলো অ্যান্সার ঠিক করতে পারলে। তুমি যখন ইচ্ছা তখন দিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি এখন 9টার সময় দিতে হবে, রাত 9টার সময়, এরকম কোনো ব্যাপার নেই। তুমি 11টার সময় দিতে পারো, কালকে দিতে পারো, তুমি এটাকে 10 বার দিতে পারো, যার জন্য আমরা পিডিএফ করে দিয়েছি। আর সপ্তাহে আমরা একটা করে অনলাইনও মক টেস্ট নিয়ে নেবো, যেখানে তোমরা তোমার স্কোর বুঝতে পারবে যে এত ছাত্রছাত্রীর মধ্যে তুমি কোন পজিশনে আছো। ঠিক আছে, ওটা মানে এর মধ্যে ইনক্লুড না, ওটা আমরা তোমাদের এক্সট্রা ফ্রি করাবো। ঠিক আছে, তার মানে প্রতিদিন তোমরা মক টেস্ট দিতে পারছ। একদম 3 তারিখ পর্যন্ত শিডিউল করাই আছে, তারপর একদম তোমাদের 35 থেকে 40টা মক টেস্ট আমরা নেব। আর শুধু মক টেস্ট নয়, মক টেস্ট শুধু দিলে হবে না, বললাম না, এত স্কোর করতে গেলে তোমাকে প্রপার গাইডেন্স দরকার। ঠিক আছে, তোমার পরিশ্রমের জন্য তোমার ঢাল তলোয়ার দরকার। তুমি যুদ্ধে যাবে, তোমার ঢাল তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়ে যাচ্ছ, তুমি যাওয়ার আগেই দেখবে তোমাকে ফেলে দিয়ে বসে আছে শত্রুরা। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ঢাল তলোয়ার আমরা ব্যবস্থা করেছি। আমি দেখাচ্ছি তোমাদের কি জিনিস, তোমাদের দেখাচ্ছি। দেখো মক টেস্ট, ওটা তো মক টেস্ট দিচ্ছি আমরা এনসিআরটি বেসড। ঠিক আছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে, ধরো জিওটেকটনিক, এক সেকেন্ড, জিওটেকটনিক, হ্যাঁ, জিওটেকটনিকের মধ্যে ধরো জিওটেকটনিক, জিওটেকটনিক এটা একটা ইউনিট তোমাদের। জিওটেকটনিকের মধ্যে কি কি আছে তোমাদের, ইনার স্ট্রাকচার অফ আর্থ, যেমন তোমাদের ভলকানিজম, ঠিক আছে, মানে অগ্নুৎপাত, যেমন তোমার আর্থকুয়েক, ভূমিকম্প, যেমন তোমার প্লেট টেকটনিক থিওরি, যেমন তোমার কন্টিনেন্টাল ডিপ থিওরি, এটা 9, 10, 11, 12 সব একসাথেই হচ্ছে। ঠিক আছে, যেমন তোমার ইয়ে শিলা, ঠিক আছে, রক, যেমন তোমার ফল্ট, যেমন তোমার ফোল্ড, এরকম ভাবে ভাগ আছে না। জিওটেকটনিক একটা ইউনিট, তার মধ্যে এই সাব ইউনিট গুলো রয়েছে। প্রত্যেকটা থেকে 100টা করে ওয়ান লাইনার, একদম এনসিআরটি থেকে যেগুলো আসে। ঠিক আছে, ভলকানিজম থেকে 100টা ইউনিট, এখানে আর্থকুয়েক থেকে 100টা, এরপর আর কিচ্ছু বাকি থাকে না। টোটাল আমরা প্রায় যখন 10টা ইউনিট কমপ্লিট করব না, 8 থেকে 10,000 কোশ্চিন হবে। আমি দেখাচ্ছি, দেখো কোনটা খুলবো তুমি বলো। এখানে আমি তোমাকে দেখাচ্ছি, ধরো জিওটেকটনিক, আমি এটা এর আগেও দেখিয়েছি, আবার দেখাই। জিওটেকটনিক নোট দেখো শুধু, ঠিক আছে, নোট দেখো যতটা সম্ভব। 1000 জায়গায় থেকে কোশ্চিন করার থেকে এক জায়গায় করে আমি সেটাকে বারবার রিভিশন দেবো। আর এটা কিন্তু আমি একবারে দেবো না, বারবার বলছি, 4টে ইউনিট দিয়েছি, পরের সপ্তাহের মধ্যে আরো 2টো ইউনিট দেবো। টোটাল আগস্টের 15 তারিখের মধ্যে আমরা পুরো সব ইউনিট দিয়ে দেবো। তোমাদের পরীক্ষা তারপরে 1 মাস থাকবে, তো তোমরা রিভিশন দিতে পারবে, এখন থেকেই তোমরা পড়তে পারো। ঠিক আছে, এখন দিলে এগুলো মার্কেটে বিক্রি হবে, শুধু এত কষ্টের জিনিস। তাহলে এখানে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন দেখো, এখানে কোশ্চিন দেখো কত, পৃথিবীর আভ্যন্তরীণ গঠন নিয়ে কোশ্চিন, কি বিযুক্তি রেখা আছে, কি বিষয়, কোনটা ভূত্বকের হালকা স্তর, কি কম্পোজিশন আছে, সব। এরপর বললাম না, কিচ্ছু বাকি থাকে না। তুমি মার্কেটে যে মন্ডলের বই তোলো না কেন, এর বাইরে থাকে না। ঠিক আছে, যেখানে নেট সেটের কোশ্চিন, প্রিভিয়াস সেটের কোশ্চিনও কিন্তু দেওয়া হয়েছে, মানে সেখান থেকেও আনা হয়েছে এবং এনসিআরটি থেকে আনা হয়েছে। এখানে দেখো টোটাল কতগুলো করলাম, টোটাল এখানে 100টা কোশ্চিন। ঠিক আছে, পৃথিবীর গঠন বোঝার জন্য প্রধান মাধ্যম কি, মানে বোঝার জন্য আমরা মেইনলি কিসের মাধ্যমে বুঝতে পারি, ভূমিকম্প তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে। এটা নেটের কোশ্চিন। ঠিক আছে, লাস্টের দিকে নেটের কোশ্চিনও দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো আর টপিক হচ্ছে ভূমিকম্প, আর্থকুয়েক। ঠিক আছে, এরপর কি থাকে, এরপর আর কি থাকে, টোটাল 57 পেজ শুধুমাত্র জিওটেকটনিক থেকে। জিওটেকটনিক থেকে 57 পেজ দেখো,
সব রকম ভাবে কিচ্ছু আর বাকি নেই। এটা প্লেট টেকটনিক থিওরি থেকে 100-র উপর কোশ্চিন, শুধুমাত্র প্লেট টেকটনিক থেকে। ভাঁজ, ফোল্ড, ঠিক আছে, ভাঁজের গঠন, কম্পোজিশন, কি আকারের ভাঁজ, ক্লাসিফিকেশন, এ টু জেড। তুমি যদি এখনো প্রস্তুতি নিয়ে না থাকো, এর থেকে বেস্ট জিনিস আর হতে পারে না, গ্যারান্টি দিচ্ছি আমি। আর তুমি এটুকুও বিশ্বাস রাখো টপাস গ্রুপের উপর, তুমি যেখানে পরীক্ষা দিতে যাবে সেখানে দেখবে এই নোটটা ম্যাক্সিমাম ছেলের হাতে আছে, ঠিক আছে। কোনটা খুলবো, জিওমরফোলজি, এটাও কালকে দিয়েছি। এনভায়রনমেন্ট যেটা আছে, ঠিক আছে, এনভায়রনমেন্ট জিওগ্রাফি যেটা, দেখো এখানে এনভায়রনমেন্ট জিওগ্রাফির কোশ্চিন ইকোলজি থেকে একদম ভাগ করে, এমন না যে শুধু একটা ডাইরেক্ট দিয়ে দিই সব, তা না। আমাদের এনভায়রনমেন্ট জিওগ্রাফি থেকে যা যা আছে ভাগ করে ইকোলজির উপর কোশ্চিন, ঠিক আছে। এখানে তোমার ইকোলজি থেকে এখনো কোশ্চিন চলছে, দেখো প্রায় 100টার কাছাকাছি। বাস্তুতন্ত্র, ঠিক আছে, ইকোসিস্টেম থেকে কোশ্চিন। আগে দেখো তারপর নেবে, মানে তাড়াহুড়ো না, ঠিক আছে। এখানে দেখো পুরো পুষ্টি স্তর যেটা, ঠিক আছে। এরপর আর কিছু থাকে না, এরপর যেটা থাকে সেটা আমি বলি তো, সেটা থাকে তোমার কপাল। এরপর না থাকলে ভাববে যে এরপর যদি কমন না থাকে তাহলে সেটা তোমার কপাল, আর কিছুই না। খাদ্য জালিকা, ফুড ওয়েব, ফুড চেন সব এর মধ্যেই রয়েছে। এটার মধ্যে কি জীব ভূরাসায়নিক চক্র, যে নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র, ঠিক আছে, যত রকমের কোশ্চিন হতে পারে। বহুত পরিশ্রম হয়েছে এটা তৈরি করতে, ঠিক আছে, বহুত পরিশ্রম, যার জন্য আমরা একবারে দিচ্ছি না যাতে মার্কেটে এটা বিক্রি না হয়। তারপরেই দেখাবে সবাই আমাদের নোট নিয়ে যে না দেখো এখানে কমন এসছে, আমরা দেখাবো পরীক্ষার পর যে কত কমন এসছে এখান থেকে। শুধু এটাকে নিয়ে বারবার রিভিশন দাও, বারবার পড়ো, আর তুমি যেখানে থিওরি পড়ো না কেন, প্রচুর আছে, প্রচুর প্রচুর প্রচুর, কোনো আইডিয়া নেই কত আছে, দেখো। হ্যাঁ, একটু বেশি পড়তেই হবে, কারণ এখানে সব খেলোয়াড় লোক বসে আছে, এখানে সব খেলোয়াড় উস্তাদ লোক বসে আছে, এটা নর্মাল পরীক্ষার ছাত্রছাত্রী না, এটা এটা ঠিক আছে, এটা নর্মাল ছাত্রছাত্রী না, এরা সব অ্যাবনর্মাল ছাত্রছাত্রী, দিনরাত পড়বে, যেভাবে মুখস্থ করবে সব। এই যে দূষণ থেকে, শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, সব কিছু থেকে, বিভিন্ন দূষক, বিভিন্ন এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন যে দুর্ঘটনাগুলো হলো চারনোবিল থেকে, পরিবেশ দুর্ঘটনা যেগুলো, ঠিক আছে, ভোপাল ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 সালে হয়েছিল, কেন হয়েছিল, মিথাইল আইসোসাইনেটের জন্য হয়েছিল, এই গ্যাসটা মেনলি দায়ী, এগুলো পরীক্ষা আসেনি। মিনামাটা রোগ কিসের জন্য হয়ে থাকে, হয়নি, এগুলো প্রত্যেকটা এক একটা জিনিসের সেইভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আর এইটা আমি আরো দেখাচ্ছি তোমাদের, এক সেকেন্ড। হ্যাঁ, কোনটা খুলবো বলো, এই চারটে দেওয়া হয়েছে, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, জিওমরফোলজি, জিওটেকটনিক, তোমার রিজিওনাল জিওগ্রাফি। জিওমরফোলজিটাই খুলি, ঠিক আছে। এই চারটে নোট দেওয়া হয়েছে, 15 তারিখের মধ্যে তোমাদের সব দেবো আমরা, তোমাদের পড়তেও তো হবে, ঠিক আছে। একদম আবহাওয়া, প্রথম প্রথম টপিক হচ্ছে কি, আবহবিকার থেকে কোশ্চিন, যান্ত্রিক আবহবিকার কাকে বলে থেকে শুরু করে, যান্ত্রিক আবহাওয়ার আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার, ঠিক আছে, তোমার এ টু জেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা নিতে পারো। কত ফিস? এটা অন্যান্য জায়গায় হলে এর ফিস রাখতো তোমার অন্তত পক্ষে, এক সেকেন্ড, অন্তত পক্ষে 1000 টাকা, কারণ এই সিরিজটির নোটের ভ্যালু আছে, 1 থেকে 2000 টাকা রাখতো। আমরা রেখেছি এটা মাত্র কত, মাত্র রেখেছি, এক সেকেন্ড, আমরা রেখেছি এটা 590 টাকা। আমাদের যা ছাত্রছাত্রী তারা পাবে 450 টাকায়, আর বাকিরা পাবে 590 টাকায়। কি করে করতে হবে, এই নাম্বারটায় ফোন পে ডাইরেক্ট স্ক্যান করো, ফোন করার দরকার নেই, প্রচুর স্টুডেন্টরা ফোন করে। যদি হেল্পলাইন দরকার হয় কথা বলা তো অবশ্যই ফোন করতে পারো, দুই একবার ট্রাই করবে, ঠিক আছে, সকাল 11 থেকে 5টার মধ্যে। আর না হলে তুমি যদি তোমার কাছে টাইম না থাকে, অবশ্যই ডাইরেক্ট এই নাম্বারটা দেবে, টপাস গ্রুপ বা বিশ্বজিৎ মন্ডল আছে, পেমেন্ট করবে, পেমেন্ট করার পর স্ক্রিনশটটা এখানেই পাঠিয়ে দেবে, 2 থেকে 3 ঘন্টা লাগবে, আমরা তোমার এটা মিলিয়ে তোমাকে গ্রুপে অ্যাড করে দেবো, সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র এটা যে জিওগ্রাফির জন্য তা নয়, লাইফ সায়েন্সের ক্ষেত্রেও আমাদের মক টেস্ট শুরু হয়ে গেছে। যেমন তোমার ফিজিক্যাল সায়েন্স, যেখানে দুটো প্রশ্ন, কেমিস্ট্রি এবং তোমার
যে ইয়েটা রয়েছে, ঠিক আছে, ফিজিক্স, এই দুটোই কিন্তু করাচ্ছেন আমাদের ম্যাম। এইভাবে পুরোটাই কিন্তু করা হচ্ছে, মক টেস্ট সব রেডি আছে, ঠিক আছে। ওইটাই যদি না হয় এটাও তোমরা স্ক্যান করতে পারো। এটাই হচ্ছে সুযোগ, আর দুদিন কিন্তু তোমরা এটাই ঢুকতে পারবে, তারপর আর ঢুকে লাভ নেই। তো আমি তোমাদের আবার বলবো, যারা নতুন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, তাদের 55 স্কোর করার দায়িত্ব টপাস গ্রুপের। পরীক্ষার পর যখন বেরোবে, বাড়ি আসার আগেই আমরা ভিডিও করে দেখিয়ে দেবো যে আমাদের নোটের থেকে কত কমন এসছে, ঠিক আছে, ক্লিয়ার। আবার বলছি, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এটা নিতে পারো, মারাত্মক ভাবে করা হয়েছে। আর 400-590 টাকাটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না। আমার মনে হয় পুজোতে একদিনের খরচা যেটা, ঠিক আছে, বা একটা বিরিয়ানি বা দুটো বিরিয়ানির খরচা, সেই জায়গায় এখানে পরিশ্রমটা কিন্তু তোমাদের জন্য সেরকম করা হয়েছে। আর ভিডিও বেশি বড় করব না, এইরকম ভাবার কিছু নেই যে আমার অভিজ্ঞতা আছে 10 নম্বর আছে বলেই আমি সব চাকরি পেয়ে যাব, আর এরকম ভাবার কারণ নেই যে আমি নতুন স্টুডেন্ট, আমার কাছে অভিজ্ঞতার নাম্বার নেই, 10 নম্বর এক্সট্রা নেই বলে আমি চাকরি পাবো না, এটা পুরোপুরি ভুল। আমি এটাকে আরো ডিটেলসে আলোচনা করতে পারতাম, কিন্তু কেন করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করি তোমাদের ওই চোখের চশমা দিয়ে আর ইয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছি, লজিকটাকে কাজে লাগাও, ঠিক আছে, লজিকটাকে কাজে লাগাও। যা বলছি দেখো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, স্যারের কথায় লজিক আছে কিনা, ঠিক আছে, সবাই সবার মতো বোঝাবে, কিন্তু আলটিমেট তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে, ঠিক আছে, এটুকুই তোমাদের বলার, ঠিক আছে। দেখো, নেগেটিভ কথাবার্তা বললে বেশি ভিউ হয়, এটা সবাই জানে, তাই সেই জন্য সবাই কিন্তু সেই ধরনের ভিডিও বানায়, ঠিক আছে। অনেকে তো আবার নিজেও পরীক্ষা দেবে, ঠিক আছে, নিজেরাও পরীক্ষা দেবে, তো সেই জায়গায় তোমাদের ডিমোটিভেট করতে পারলে তারা অনেক বেশি তা লাভ ভাই, এই হচ্ছে ব্যাপার। সেই জায়গায় অবশ্যই, ঠিক আছে, তোমরা কিন্তু নিজেদের লজিকটাকে কাজে লাগাও এবং খুব ভালো করে পড়ো। মাথায় রাখবে 50, 52, 53 স্কোর করতেই হবে এনি হাউ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ভালো থেকো, কেমন লাগলো জানিও, ঠিক আছে, ওকে।